Pebbles Bengali। কাক আর সর্প। ঘন জঙ্গলের একটি উঁচু গাছের ওপর একটি কাক বাসা বানিয়ে থাকত। সেই গাছেরই নিচে গর্তের মধ্যে থাকত একটি সাপ। কাক এদিকে বাসায় ডিম পেড়ে রেখেছে। একদিন কি হলো জানো, কাকের বড় খিদে পেয়েছে, তাই খাবার সন্ধানে সে বেরিয়ে পড়ল। ঠিক সেই সময় সাপ তার গর্ত থেকে বেরিয়ে গাছে চড়তে থাকে। চড়তে চড়তে কাকের বাসায় পৌঁছে যায়। ডিম দেখে তো তার মুখে জল এসে যায়। কয়েক ঘন্টা পর কাক তার বাসায় ফিরে দেখে তার ডিমগুলো কেউ খেয়ে নিয়েছে। সে বড়ই উদাস হয়ে যায়। কে আমার ডিমগুলো চুরি করেছে? এই চোরটাকে তো ধরতেই হবে। কাক আবার ডিম পারল। এইবার কাক কিন্তু আশেপাশে লুকিয়ে থাকলো। কিছুক্ষণ বাদেই সেই নিচের সাপটা আবার গাছে চড়ে ডিম খেতে শুরু করলো। কাক এবার চোরকে ধরেই ফেললো। সে বাইরে বেরিয়ে আসলো। তোমার এত বড় সাহস, আমার ডিমগুলো খাচ্ছ? হ্যাঁ, কে ওখানে? আরে তুমি এখানেই রয়েছো? তুমি সাহস কি করে পেলে আমার ডিম খাবার? নিজের এই কুকর্মের জন্য লজ্জিত হওয়া উচিত। আমি কেন লজ্জা পাবো? আমার খিদে পেয়েছিল, তাই তোমার ডিমগুলো খেয়ে ফেললাম। ফের যদি কোনোদিন আমার ডিমগুলোর দিকে তাকিয়েছো তাহলে মেরে ফেলবো তোমায়। হ্যাঁ, তুমি কি মারবে আমাকে? তোমার যা ইচ্ছা তাই করো। কাক ভীষণ উদাস হয়ে গেল। ঠিক সেই সময় তার বন্ধু শেয়াল ওখান দিয়ে যাচ্ছিল। কাক গাছ থেকে নেমে এসে নিজের বন্ধুর কাছে কাঁদতে আরম্ভ করলো। কি হলো? কেন কাঁদছো তুমি? ওই চতুর সাপটা আমার সব ডিম খেয়ে ফেলেছে। আমি ওকে মারতে চাই, কিন্তু কি করি? আমি যে একলা। কেঁদো না বন্ধু, আমি তোমাকে সাহায্য করব। তুমি কিভাবে আমার সাহায্য করতে পারো? হ্যাঁ, আমার কাছে একটা উপায় আছে। আগে তুমি কান্নাকাটি থামাও, আমার কথা শোনো। ঠিক আছে। শোনো তবে বন্ধু, আমাদের দেশের রাজকুমারী যে পুকুরে স্নান করেন সেখানে যাও। হ্যাঁ উনি স্নানের পূর্বে নিজের গলার হার খুলে পুকুরের পাড়ে রেখে দেন। হ্যাঁ, ওই হারটা তুমি ওখান থেকে নিয়ে এসে ওই সাপের গর্তে ফেলে দাও। আরে কি বলছো? কি হাতটা সাপের গর্তে ফেলে দেব? কিন্তু তাতে কি হবে? আমি যেমনি বলছি ঠিক তেমনি করো, তারপর মজা দেখো। কাক উড়ে সেই রাজকুমারী স্নান করার পুকুর পাড়ে গিয়ে বসলো। ওখান থেকে হাতটা নিয়ে উড়তে শুরু করলো। রাজকুমারী সেই দেখে চিৎকার করতে থাকলেন। সব চাকর বাকররা সাবধান হয়ে গেল আর কাকের পিছুতে ধাওয়া করলো। সাপের গর্তে হাতটা ফেলে কাক সেখান থেকে উড়ে পালালো। আওয়াজ শুনেই অজান্তে সাপ গর্ত থেকে বেরিয়ে উকি মারল। হাতটা গিয়ে ওর গলায় পড়ল। হার দেখে রাজকুমারীর চাকররা সাপের উপর ঝাঁপিয়ে পড়ল আর ওকে মেরে ফেলল। তারপর সাপের গলা থেকে হারটা খুলে ওরা ফেরত চলে গেল। এই দেখে কাকমশাই বেজায় খুশি। তার মুশকিল যে আসান হয়ে গেল। ধন্যবাদ বন্ধু, তুমি এই বিপদে আমার বড় উপকার করলে। এবার নির্ভয়ে কাক ডিম পাড়তে শুরু করলো আর মহা আনন্দে বসবাস করতে থাকলো। অহংকারী হাতি। একটা কালো জামের গাছের উপর থাকতো একজোড়া পাখি। তারা সেই গাছে নিজেদের বাসা বানিয়ে মনের আনন্দে থাকতো। কিছুদিন বাদে মা পাখি ডিম পাড়ে। তারা আনন্দে আত্মহারা হয়ে বাচ্চাদের আসার অপেক্ষায় থাকে। একদিন এক মস্ত বড় হাতি ঘুরতে ঘুরতে ওই জাম গাছের কাছে এসে দাঁড়ায়। তার ওই গাছের পাতাগুলো ভীষণ ভালো লাগতো আর ওই গাছের ডাল টানার জন্য সে তার লম্বা সুর বাড়িয়ে দিল। এই দেখে পাখি জোড়া জোরে চিৎকার করে উঠল। ও হাতি মহারাজ, আমাদের উপর দয়া করুন, এই ডালটাকে আর নড়াবেন না। আমাদের বাসা রয়েছে যে এখানে, আর তাতে ডিমও রয়েছে যে। আমরা ডিম ফোটার জন্য অপেক্ষা করে রয়েছি। আপনি যদি এই গাছটাকে নাড়ান তাহলে আমাদের বাসা ভেঙে যাবে, সব ডিম ভেঙে যাবে। আমাদের উপর দয়া করুন হাতি মহারাজ। অহংকারী হাতি ওদের কথায় কানই দিল না। তোমার ডিম রয়েছে, তাতে আমি কি করতে পারি? আমি ওসব জানি না।
আমি ব্যাস পাতা খেতে চাই। এই বলে হাতির ডাল ধরে টান দিল, আর যেটার ভয় ছিল ঠিক তাই হলো। পাখির বাসা নিচে পড়ে সব ডিম ভেঙে চুরমার। পাখিদের মন ভেঙে গেল, দুজনে খুব কাঁদল। অহংকারী হাতি পেট ভরে পাতা খেয়ে ওখান থেকে চলে গেল। পাখি দুটো ভীষণ রেগে গেল, ওরা বদলা নেবার জন্য প্রস্তুত। ওরা কাঁদতে কাঁদতে গিয়ে নিজের বন্ধুর কাছে সাহায্য ভিক্ষা চাইল। ওই অহংকারী হাতি আমাদের সব ডিম ভেঙে দিল। ওদের কান্না শুনে কাক, ব্যাঙ, পিঁপড়ে সবাই ওদের সান্ত্বনা দিল। কাক বোঝালো, কেঁদো না, ওই অহংকারী হাতিকে আমরা উচিত শিক্ষা দেব। সবাই মিলে ওই হাতিকে শিক্ষা দেবার জন্য নানান উপায়ের কথা ভাবতে থাকলো। পরের দিন ওই দুই পাখি আর তাদের বন্ধুগণ হাতির খোঁজে বেরিয়ে পড়ল। সমস্ত জঙ্গল খুঁজে বেড়ালো। হাতিকে দেখা মাত্রই ওরা আক্রমণ করলো। পিঁপড়ে হাতির কানের মধ্যে ঢুকে কুটুস করে কেটে দিল। তোবার কাটার পর হাতির মাথা ভোঁ ভোঁ করে ঘুরতে থাকলো। এবার কাকের পালা। গাছের ডাল থেকে উড়ে নিচে চলে আসলো। হাতির দুটো চোখই নিজের ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে ফুটো করে দিল আর তাকে অন্ধ বানিয়ে দিল। এরকম আচমকা আক্রমণে হাতি ঘাবড়ে গেল, ব্যথার চোটে আর্তনাদ করতে থাকলো। ওর গলা শুকিয়ে উঠল। একটু জলের আশায় অন্ধ হাতি তখন পুকুরের দিকে দৌড়লো। সেখানে আবার ব্যাঙ বাবাজি প্রস্তুত। একটা বড় গর্তের সামনে সে জোরে জোরে ডাকতে আরম্ভ করে দিল। ব্যাঙের আওয়াজ শুনে হাতি ভাবল পুকুর বোধহয় আশেপাশেই হবে। হাতি তখন আবার যেদিক দিয়ে আসছে সেই দিকে চলতে থাকলো। আর কিছুক্ষণ পরেই হাতির গর্তের মধ্যে কুপোকাত। পাখি জোড়া তাদের বন্ধুদের সাহায্যে হাতিকে উচিত শাস্তি দিল। সতর্কতা আর সাহস শক্তির চেয়েও প্রভাবশালী। মূর্খ গাধা। অনেকদিন আগের কথা। জঙ্গলের রাজা সিংহ এক হাতির সঙ্গে লড়াই করতে গিয়ে হলো আহত। তাই আহত সিংহ শিকার করতে পারত না। তাই জন্য সে থাকতো ক্ষুধার্ত। সিংহের মন্ত্রী এক ধূর্ত শেয়াল। শিকার না করতে পারার জন্য তাকেও খালি পেটে থাকতে হতো। একদিন, মহারাজ, আমরা দুজনেই ক্ষুধার্ত, আপনি তো শিকার করতে পারছেন না। যদি আরো কিছুদিন এইভাবেই চলে তাহলে আমরা না খেতে পেয়ে মরে যাব। তুমি তো জানোই মন্ত্রী, এই আহত অবস্থায় আমি শিকার করতে বেরোতে পারছি না। তুমি এক কাজ করো, যেভাবে হোক ভুলিয়ে ভালিয়ে একটা পশুকে এখানে নিয়ে এসো। এখানে আমি অনায়াসে তাকে মারতে পারবো, তারপর আমরা প্রাণ ভরে খাবো। আমি যথাসাধ্য চেষ্টা করব মহারাজ। শিয়াল তখন কোনো এক পশুর সন্ধানে বেরিয়ে পড়ল। কিছু দূর যেতেই সে দেখতে পেল একটা মোটা সোটা গাধা। শিয়ালের চোখ জলজল করে উঠল। সে গাধাটার কাছে গিয়ে বলল, কেমন আছো বন্ধু? অনেকদিন পর দেখছি তোমাকে। আচ্ছা, তুমি এত রোগা পাতলা কি করে হয়ে গেলে? কি যে বলি বন্ধু, দেখো কত শুকিয়ে গেছি। আমার মালিক আমাকে দিয়ে অনেক কাজ করিয়ে নেয়, কিন্তু খেতে দেয় একটুখানি। আহারে, তোমাকে দেখে বড় মায়া লাগছে। আমার সঙ্গে জঙ্গলে চলে চলো না। আমাদের রাজা বড়ই দয়ালু। হ্যাঁ, আর দরবারে একটা মন্ত্রীর জায়গাও খালি রয়েছে। তুমি তো জঙ্গলের গর্ব হয়ে উঠবে গো। হ্যাঁ, সত্যি? কিন্তু আমি গায়ের একটা পালিত পশু মাত্র। আমি জঙ্গলের সব জানোয়ারদের মাঝখানে কি করে থাকবো? আরে চিন্তা করো না, সব আমার উপর ছেড়ে দাও। আরে গিয়েই দেখো না। বেচারা গাধা ধূর্ত শেয়ালের কথার জালে ফেঁসে জঙ্গলে যাবার জন্য প্রস্তুত হয়ে গেল। শেয়াল গাধাটাকে সোজা সিংহের কাছে নিয়ে গিয়ে হাজির। গাধা ভালোভাবে কাছে আসার আগেই এক লাফ দিয়ে সিংহ তার উপর ঝাঁপিয়ে পড়ল। সিংহের নিশানা ভুল হওয়ায় গাধা বেঁচে গেল। নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পা দৌড়লো। সিংহের অধৈর্য হবার কারণে একটা ভালো শিকার হাত থেকে ফসকে গেল। শিয়ালের খুব রাগ হলো।
সিংহেরও দুঃখ হলো, কিন্তু কি করবে সে? এটা আমারই ভুলের জন্য হচ্ছে মন্ত্রী। তুমি গিয়ে আবার ওকে ফিরিয়ে আনার চেষ্টা করো। শিয়াল আবার গাধার খোঁজে বেরিয়ে পড়ল। দেখা হতেই শিয়াল ভান করল যেন সে হতভম্ব। প্রিয় বন্ধু, কি হলো? তুমি পালিয়ে কেন গেলে? সিংহ মহারাজ তো তোমাকে দেখে খুব খুশি হয়েছিলেন। তোমাকে আপ্যায়ন করার জন্যই গলা জড়িয়ে আদর করতে চাইছিলেন। মূর্খ গাধা আবার শিয়ালের কথায় ভুলে গেল, আর আবার সে চলল শিয়ালের সঙ্গে সিংহের সাথে দেখা করতে। এবার কিন্তু সিংহ সাবধান হয়ে গেছিল। সে অপেক্ষা করলো যতক্ষণ অব্দি গাধা তার সামনে এসে না দাঁড়ায়, তারপর সে আক্রমণ করলো। শিয়াল আর সিংহ বেজায় খুশি, আর বেচারা গাধা নিজের প্রাণটা দিল। সিংহ গাধার মাংস খেতে আরম্ভ করতেই কি হলো জানো? মহারাজ, আমি জানি আপনি বড়ই ক্ষুধার্ত, কিন্তু খাবার খাওয়ার আগে আপনার স্নান করা উচিত। সিংহ ভাবল শিয়াল ঠিকই বলছে, অনেকদিন ধরেই তার স্নান করা হয়নি। তাই স্নান করার জন্য সে নদীর দিকে এগিয়ে চলল। যেই সিংহ সেখান থেকে চলে গেল, শিয়াল চটপট গাধার ঘিলুটা খেয়ে ফেলল। সিংহ ফেরত এলো আর গাধার ঘিলুটা খুঁজতে শুরু করলো। সে যে বড় ভালোবাসতো গাধার ঘিলু খেতে। যখন কিছুতেই খুঁজে পেল না, তখন সে হুংকার ছাড়ল। এর ঘিলুটা কোথায় মন্ত্রী? তুমি আবার খেয়ে নাওনি তো? না না মহারাজ, এমন অপরাধ আমি কি করে করতে পারি? আপনি কি জানেন না গাধার মাথায় কি কখনো ঘিলু থাকে? যদি ওর মাথায় ঘিলু থাকতো তাহলে কি আবার আপনার কাছে ফিরে আসতো? সিংহ শেয়ালের কথা সত্যি মনে করে খুশি মনে খেতে শুরু করল। শত্রুর কথা কখনো বিশ্বাস করা উচিত নয়। ধূর্ত শেয়াল। বহুদিন আগের কথা, এক ঘন জঙ্গলে থাকতো এক ধূর্ত শেয়াল। একদিন সে খাবারের তাগিদে জঙ্গলে বেরিয়ে পড়ল। ঘুরতে ঘুরতে হঠাৎ সে দেখতে পেল একটা হাতির মৃত শরীর। খিদে মিটবে সেই আশায় হাতির কাছে এগিয়ে গেল। সে দাঁত বসিয়ে হাতির চামড়া কাটতে চেষ্টা করল, কিন্তু মোটেই পারল না, কারণ হাতির চামড়া যেমনি মোটা তেমনি শক্ত। তাই তার হাতির মাংস আর খাওয়াই হলো না। ক্লান্ত হয়ে সে মরা হাতির পাশেই বসে পড়ল। এখন কি করি? হঠাৎ তার কানে এলো সিংহের গর্জন। সিংহ মামা তার দিকে এগিয়ে আসছিল। সে ভারী বিনম্র হয়ে সিংহকে বলল, আসুন মহারাজ, আমি মৃত হাতি পাহারা দিচ্ছিলাম শুধু আপনার জন্য। আসুন, ভোজন করুন মহারাজ। সিংহ জোরে হুংকার করে উঠল। আমি আমার শিকার নিজেই করি। আমি মৃত পশুর মাংস খাই না, সেটা কি তুমি জানো না? সিংহ সেখান থেকে চলে গেল। শেয়াল তখন বেজায় খুশি। সিংহ যে হাতিটাকে খেলই না, কিন্তু শেয়ালের সমস্যা তো সে একই রয়ে গেল। কিছুক্ষণ পরই আবার একটা বাঘ গজরাতে গজরাতে তার দিকে এগিয়ে আসলো। শেয়াল বুঝতে পারল বিপদ ঘনিয়ে এসেছে। এই বাঘ যদি মনস্থ করে যে হাতিটাকে খাবে, তাহলে কিছু একটা করতে হবে। বাঘ সামনে আসতেই শিয়াল ভয় পেয়ে বলল, দয়া করে এখান থেকে চলে যান। আমি সিংহ রাজার জন্য এটাকে পাহারা দিচ্ছি। উনি স্নান করতে গেছেন। উনি আমায় বলে গেছেন যে অন্য কোনো বাঘ আসলে আমি যেন আটকে রাখি, যাতে উনি তাকে মারতে পারেন। আসলে উনি জঙ্গলের সব বাঘেদেরই মারবার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। উনি আপনাকেও মেরে ফেলবেন। পালান, পালান আপনি এখান থেকে। এই শুনে বাঘ ঘাবড়ে গিয়ে পালিয়ে গেল। বাঘ চলে যাবার পরেই ওখানে হাজির হলো এক চিতা। শিয়াল জানতো ওই চিতার ধারালো নৌকা দাঁত তার সমস্যার সমাধান করতে পারে। শিয়াল হাসতে হাসতে চিতাকে স্বাগত জানালো। আরে এসো বন্ধু, অনেকদিন পরে যে। এতদিন কোথায় ছিলে? বড় ক্লান্ত আর ক্ষুধার্ত লাগছে তোমাকে।
এসো এসো এসো, এই হাতির মাংস একটু খেয়ে নাও। দেখো, এটা সিংহরাজার শিকার, উনি স্নান করতে গেছেন। আমি তো খালি পাহারা দিচ্ছি। খাও খাও খাও, আরাম করে খাও। বাবা রে, সিংহের শিকার আমি কিভাবে খেতে পারি? মরবো নাকি আমি? আমায় যদিও দেখতে পায়, সোজা ও স্বর্গে পৌঁছে দেবে। তুমি একদম চিন্তা করো না বন্ধু, আমি ওইদিকে ঠিক নজর রাখছি। সিংহ আসতেই আমি তোমায় আওয়াজ দেব, তখন তুমি অনায়াসে পালিয়ে যেও। এই সুযোগের জন্য ক্ষুধার্ত চিতা শিয়াল বাবাজিকে ধন্যবাদ জানিয়ে মরা হাতির উপর লাফিয়ে পড়ল। শিয়াল চুপ করে দেখছিল। যেই চিতা হাতির ওপরে চামড়া চিরে বার করলো না, অমনি শিয়াল চেঁচিয়ে উঠল। সাবধান, পালাও, সিংহরাজা এসে গেছেন। পরক্ষণেই চিতা হাতিকে ছেড়ে বিদ্যুৎ বেগে ওখান থেকে পালিয়ে গেল। চালাক শেয়াল বেজায় খুশি। মুচকি হেসে ও হাতির মাংস খেতে ব্যস্ত হয়ে পড়ল। এবার যে পুরো ভোজটাই তার। চতুর হলেই বিজয় লাভ হয়। খরগোশ আর কচ্ছপ। অনেক দিন আগের কথা। এক ঘন জঙ্গলে 3 বন্ধু থাকত, শেয়াল, খরগোশ আর কচ্ছপ। রোজ 3 জন একই জায়গায় দেখা করত। শেয়াল আর খরগোশ সব সময় আগে পৌঁছত, কিন্তু কচ্ছপ সর্বদা দেরি করে আসতো। খরগোশ রোজ কচ্ছপকে নিয়ে ঠাট্টা করত। একদিন, আরে তুমি কত অলস দেখছো, আমার মতন জোরে চলার চেষ্টা করো। খরগোশের এইসব কথা শেয়ালের মোটেই ভাল লাগতো না। এই, ওকে এ ধরনের কথা বলো না। সত্যি কথা বলতে কি, তুমি ওকে দৌড়ে কখনো হারাতে পারবে না। এই কচ্ছপ আমাকে কি হারাবে? আচ্ছা, এত অহংকার। এসো একটা দৌড়ের প্রতিযোগিতা করি, দেখি তাতে কে জেতে। খরগোশ আর কচ্ছপ তাতে রাজি হয়ে গেল। তারা দৌড় শুরু করার আর শেষ করার স্থান নিশ্চিত করে ফেলল। প্রতিযোগিতা শুরু হয়ে গেল। খরগোশ খুব তাড়াতাড়ি দৌড়তে শুরু করলো, কিন্তু কচ্ছপ সে ধীরে ধীরে চলতে থাকলো। খরগোশ তাড়াহুড়োয় খুব তীব্র গতিতে দৌড়ে যাচ্ছিল। কচ্ছপ এদিকে ধীরে সুস্থে কিন্তু দৃঢ় আর একাগ্র চিত্তে এগিয়ে চলল। কিছুক্ষণ পরে খরগোশ হাঁপিয়ে উঠল। সে পেছনে তাকিয়ে দেখল, কিন্তু কচ্ছপকে কোথাও দেখতে পেল না। তখন খরগোশ ভাবল, ও কখনোই আমাকে হারাতে পারবে না, একটু জিরিয়ে নি। এই ভেবে খরগোশ একটা বড় গাছের ছায়ায় শুয়ে পড়ল আর নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পরে ধীরে ধীরে কচ্ছপ সেই গাছটার কাছে এসে পৌঁছলো। সেখানে খরগোশ শুয়ে আছে। সে দেখল যে খরগোশ মহা আনন্দে ঘুমোচ্ছে, কিন্তু তবুও সে এক মুহূর্ত না থেমে তার নিজ গতিতে গন্তব্যের দিকে এগিয়ে চলল। অবশেষে সে তার গন্তব্যস্থলে পৌঁছে গেল। সব পশুরা ওকে অভিনন্দন জানালো। অবশেষে তুমি দেখিয়েই দিলে, কিন্তু খরগোশের কি হলো? অনেকক্ষণ বাদে খরগোশ মশাইয়ের ঘুম ভাঙল। পেছনে তাকিয়ে দেখল, কিন্তু তাও কচ্ছপকে আর দেখতে পেল না। ওই অলস কচ্ছপটার টিকিটাও দেখা যাচ্ছে না, আমাকে আর কে হারাতে পারে? ও তখন গন্তব্যস্থলের দিকে দৌড়তে শুরু করলো। কিন্তু সেই শেষ সীমান্তে পৌঁছে ও অবাক হয়ে গেল। কচ্ছপ যে এখানে আগের থেকেই পৌঁছে গেছে। সবাই হাসতে শুরু করলো আর ও লজ্জায় মুখ লুকোলো। শেয়াল তখন খরগোশকে বলল, দেখলে তো, তোমার অহংকারই তোমার পতনের কারণ। কচ্ছপ ধীরে হোক কিন্তু নিষ্ঠার সঙ্গে নিজ গন্তব্যে ঠিক পৌঁছে গেল, কিন্তু জিতেও গেল। কখনো কাউকে ছোট ভেবো না আর কাউকে নিচু দেখাবার চেষ্টা করো না, বুঝলে?
দৃঢ় সংকল্প আর একাগ্রতাই সর্বদা তোমাদের তোমার লক্ষ্যে পৌঁছে দেয়। গুহার হাঁক। অনেকদিন আগের কথা। একটা সিংহ বহুদিন যাবৎ ক্ষুধার্ত ছিল। অনেকক্ষণ বাদে সে এক শিকারের পেছনে দৌড়ল বটে, কিন্তু শিকার তার হাত ফসকে বেরিয়ে গেল। সিংহ ততক্ষণে ক্লান্ত, পরিশ্রান্ত। কোনো শিকার না পাওয়ার দরুন সে নিরাশ হয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিল। রাস্তায় সে দেখতে পেল একটা গুহা। সিংহ একটু আরাম করার জন্যে সে গুহার ভেতরে ঢুকে পড়ল। সে এটাও ভাবল যে কোনো জন্তু যদি ভেতরে থেকে থাকে তাহলে সে তাকে খেয়ে ফেলবে। ভেতরে গিয়ে সিংহ দেখল যে গুহা যে খালি। সে কিন্তু ভেতরেই রয়ে গেল আর অধীর আগ্রহে কোনো জন্তুর আসার অপেক্ষায় রইল। এই গুহাটা আসলে এক শেয়াল বাবাজির, যে বাইরে গেছিল। ফেরত এসে সে দেখল যে গুহার বাইরে কোনো জন্তুর পায়ের ছাপ, যা গুহার ভেতরে চলেছে। শেয়াল বড় চিন্তায় পড়ে গেল। আরে, এটা কার পায়ের ছাপ? মনে হয় কোনো সিংহের। ওরে বাবারে, যদি আমি ভিতরে যাই তাহলে আমায় মেরে ফেলবে। শেয়াল কিন্তু বড়ই চালাক। সে গুহার দিকে তাকিয়ে জোরে আওয়াজ করল, গুহা, ও গুহা। গুহার দিক থেকে কোনো জবাব আসলো না। আরে ও গুহা, কিছু তো বলো। গুহা তখনও অব্দি নিশ্চুপ। আরে গুহা, আজ আমার সঙ্গে কথা বলছো না কেন? কি হলো? গুহার তরফ থেকে তখনও কোনো জবাব আসলো না। দেখো, তুমি যদি আমার সঙ্গে কথা না বলো তাহলে আমি চলে যাব কিন্তু। মূর্খ সিংহ ভাবল বোধহয় এই গুহা রোজই শেয়ালের সঙ্গে কথা বলে। চলো, আজ আমি গুহার হয়ে জবাব দিই, তাহলে শেয়াল ভেতরে আসবে আর আমি ওকে মেরে ফেলে পেট পুড়ে খাবো। এই ভেবে সিংহ বলে উঠল, আমার শেয়াল বন্ধু, আমি তো মজা করছিলাম। ভেতরে কেউ নেই, নিশ্চিন্তে চলে এসো ভাই। শেয়াল বুঝতে পেরে গেল যে এটা সিংহের আওয়াজ। ও সাবধান হয়ে গেল আর বলল, এই যে সিংহ মামা, আমাকে মূর্খ ভেবেছে নাকি? আমি কি পাগল যে ভেতরে গিয়ে তোমার ভোজনের সামগ্রী হয়ে যাব? আমি বাবা চললাম, তুমিও কেটে পড়ো, আমি তোমায় ধরা দিচ্ছি না। এই বলে শেয়াল সেখান থেকে উধাও হলো আর মূর্খ সিংহ হাত কামড়াতে থাকলো। সাবধানতা আর সতর্কতা যে কোনো বিপদ থেকে রক্ষা করে। মহান ত্যাগ। এক ঘন জঙ্গলে এক পাল বাঁদর থাকত। তারা মনের আনন্দে দিন কাটাত আর তাদের রাজাকে নিয়েও তারা ছিল বেজায় প্রসন্ন। একদিন বানর রাজা সব বাঁদরদের একসঙ্গে ডেকে পাঠালেন। বন্ধুগণ, আমরা এত বছর যাবৎ এই আম গাছে মনের আনন্দে বসবাস করি, কিন্তু হঠাৎ আমার মন বলছে যে কোনো বিপদ আসন্ন। কি মহারাজ? এখনো পর্যন্ত মনুষ্য জাতি আম ফলের স্বাদ কি তা জানে না। একবার যদি তারা এই ফলের স্বাদ পেয়ে যায়, আমাদের জন্য সেটা হানিকারক হবে। তবে আমাদের কি করতে হবে মহারাজ? হ্যাঁ, একটা উপায় আছে। আম গাছের যেসব ডাল নদীর উপর ঝুঁকে পড়েছে সেই ডালগুলো থেকে আম বের করে নাও। বহু সাবধানতা সত্ত্বেও একটি রস ভরা আম টুপ করে নদীতে গিয়ে পড়ল। একটা জেলে মাছ ধরতে গিয়ে তার জালে মাছের সঙ্গে ওই ফলটা পেল। আরে, এটা আবার কি? হয়তো আমার বন্ধু বলতে পারবে। সে তার বন্ধুকে ফলটা দেখালো। দেখো, এটা আমি নদীতে মাছ ধরতে গিয়ে পেয়েছি। একটু চেকেও দেখেছি, খেতে ভারী মিষ্টি। আমি কিন্তু এমন ফল আগে কখনো দেখিনি। আমার মনে হয় এটা মহারাজের কাছে নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, হয়তো সেটাই ঠিক হবে। সেই জেলেটি তখন রাজমহলের উদ্দেশ্যে রওনা দিল। মহারাজ, এই ফলটা আমি নদীতে মাছ ধরতে গিয়ে পেয়েছি। পরের দিন সকালে রাজা তার সৈন্যদের নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলেন। জঙ্গলের দিকে গোলমাল শুরু হয়ে গেছে। ভয় পেয়ে সব বাঁদররা চিৎকার করছে। এই শব্দ কিসের? বাঁদরের আওয়াজ মহারাজ। সৈনিকদের বলো, আজ আমের সাথে সাথে আমি বাঁদরের মাংসও খাবো। সব বাঁদররা ভয়ে জড়সড়। সৈন্যরা বানর শিকার করতে শুরু করে দিল। মহারাজ, আমাদের আক্রমণ করে
আরে আরে শান্ত হও, ধৈর্য ধরো, আমাকে ভাবতে দাও। আর যেমনটি বলি ঠিক তেমনটি করো। তাড়াতাড়ি তোমরা সবাই নদীর পাশে গাছটির উপর পৌঁছো। বাঁচতে যদি চাও তাহলে তাড়াতাড়ি করো, আর তাড়াতাড়ি ওই লম্বা লতাটার একদিক গাছে বাঁধো আর অন্য দিকটা আমার কোমরে। আমি নদীর পাড়ে গিয়ে ডাল ধরে ঝুলতে থাকি। বানর রাজা এক লাফ দিয়ে নদীর তীরে একটি গাছের ডাল ধরে ফেলল। সে দেখল যে লতাটা ছোট, তাই সে গাছের ডাল ধরে ঝুলতে আরম্ভ করল। বাঁদররা এক এক করে পার হতে থাকল। তাড়াতাড়ি করো, আমি ক্লান্ত হয়ে গেছি, আর বেশিক্ষণ ডাল ধরে থাকতে পারবো না। সেই বানর দলে একটা কুট বাঁদর ছিল, যে নিজেই রাজা হবার স্বপ্ন দেখত। এটাই সুযোগ আমার রাজা হবার। এখন আমার রাজাকে মারতেই হবে। সেই কুট বাঁদর ঝট করে নদী পার করে ফেলল, আর গাছে চড়েই বানর রাজাকে জোরে ধাক্কা দিয়ে ফেলে দিল। সব বাঁদররা এই মর্মান্তিক দৃশ্য দেখছিল, কিন্তু ওকে বাঁচাবার জন্য কেউ ছিল না। বানর রাজা হাত ফসকে পড়ে গেলেন। সে বেচারা নিচে এক পাথরের ওপর গিয়ে পড়লেন আর মাথায় ভারী চোট পেলেন। ওদিকে নদীর এই পার থেকে রাজা সব দেখছিলেন। চলো, আমাদের ওকে সাহায্য করা উচিত। তুমি নিজের জীবন বিপন্ন করে সবার প্রাণ রক্ষা করলে। এ আর এমন কি বড় কথা, এ তো আমার কর্তব্য। তোমার দেখছি অনেক লেগেছে, এক্ষুনি চিকিৎসা করা দরকার। না, আমায় এখানেই ছেড়ে দিন, আমার মৃত্যু ঘনিয়ে এসেছে। তোমার বোধহয় অনেক কষ্ট হচ্ছে, তাই না? আমি নিজের কথা ভাবি না, আমি খুশি যে আমার প্রজাগণ সুরক্ষিত। এই বলে বানর রাজা মারা গেলেন। আত্মসমর্পণই হল সবচেয়ে বড় উপহার। Pebbles Bengali।